আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক বাংলা সংবাদে। শুরুতেই থাকছে প্রধান প্রধান সংবাদের শিরোনাম। শুরুতেই জানিয়ে দিব, নেতানিয়াহুকে শেষ করে দিল ইরান। জানিয়ে দিব, যুক্তরাষ্ট্রের সব সামরিক ঘাঁটির নিয়ন্ত্রণ নিল সিরিয়া। এবং সর্বশেষ জানিয়ে দিব, হরমুজ প্রণালী খুললেও বাংলার জয়যাত্রাকে পার হওয়ার অনুমতি দিল না ইরান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। শেষ হল আমেরিকার খেলা। ইরানের সাথে যুদ্ধবিরতির মধ্যেই সিরিয়ার মাটিতে গড়ে তোলা সামরিক উপস্থিতি গুটিয়ে নিয়ে শেষ সেনাটিও সরিয়ে নিল ওয়াশিংটন। একে একে খালি হল ঘাঁটি, থামল বিদেশি বুটের শব্দ, আর সেই শূন্যতায় প্রবেশ করল সিরিয়ার নিজস্ব বাহিনী। কাস্টার্ক থেকে আলতানফ, সব সামরিক ঘাঁটির নিয়ন্ত্রণ এখন দামেস্কের হাতে। বদলে গেল শক্তির মানচিত্র, নড়ে চড়ে বসল পুরো মধ্যপ্রাচ্য। মার্কিন আধিপত্যের অবসান ঘটিয়ে নতুন বাস্তবতার সূচনা, যেখানে নিজের ভূখণ্ডে নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠার ঘোষণা দিচ্ছে সিরিয়া। মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এক নতুন মোড়। প্রায় এক দশক পর সিরিয়া থেকে নিজেদের শেষ সেনা সদস্যদের সরিয়ে নিয়েছে আমেরিকা। হাসাক অঞ্চলের কাসরাক সামরিক ঘাঁটি থেকে বৃহস্পতিবার এই প্রত্যাহারের মধ্য দিয়ে শেষ হল ওয়াশিংটনের দীর্ঘ সামরিক উপস্থিতি। 2015 সালে ইসলামিক স্টেটের বিরুদ্ধে লড়াইয়ের নামে সিরিয়ায় প্রবেশ করে মার্কিন বাহিনী। সময়ের সঙ্গে সঙ্গে সেই উপস্থিতি কেবল জঙ্গি দমনে সীমাবদ্ধ থাকেনি, বরং আঞ্চলিক শক্তির ভারসাম্য রক্ষায়ও বড় ভূমিকা রেখেছে। তবে এখন বদলে যাচ্ছে সেই বাস্তবতা। সিরীয় কর্মকর্তাদের তথ্য অনুযায়ী মার্কিন সেনারা ঘাঁটি ছাড়ার পরপরই সেখানে প্রবেশ করে সিরিয়ার সেনাবাহিনীর 60তম ডিভিশন। গুরুত্বপূর্ণ এই ঘাঁটিটি এখন সিরীয় ডেমোক্রেটিক ফোর্সেস বা এসডিএফ এবং সরকারি বাহিনীর যৌথ নিয়ন্ত্রণে রয়েছে। বিশ্লেষকরা বলছেন, সম্ভাব্য হামলার ঝুঁকি এড়াতে অত্যন্ত সতর্কতার সঙ্গে এই প্রত্যাহার সম্পন্ন করা হয়েছে। জর্ডান সীমান্ত ব্যবহার করে সরিয়ে নেওয়া হয়েছে সেনা ও সামরিক সরঞ্জাম। এদিকে এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। তাদের মতে এটি এসডিএফকে জাতীয় কাঠামোর মধ্যে একীভূত করার প্রক্রিয়ার অংশ। এখন থেকে দেশের ভিতরে সন্ত্রাসবাদ মোকাবিলার দায়িত্ব পুরোপুরি নিজেরাই নেবে সিরিয়া। 2024 সালের ডিসেম্বরে দীর্ঘ গৃহযুদ্ধের অবসান ঘটিয়ে ক্ষমতায় আসে নতুন সরকার। বাশার আল আসাদের পতনের পর দায়িত্ব নেন আহমেদ আল সারা। নতুন এই সরকারকে সমর্থন দিচ্ছে আমেরিকা। ইরানের সঙ্গে 2 সপ্তাহের যুদ্ধবিরতি, লেবাননে ইসরায়েলের সঙ্গে 10 দিনের বিরতি, সব মিলিয়ে উত্তেজনা প্রশমনের চেষ্টা স্পষ্ট। বিশ্লেষকরা বলছেন, এই প্রেক্ষাপটে সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহার আসলে একটি বৃহত্তর কৌশলের অংশ। সব মিলিয়ে সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহার শুধু একটি সামরিক সিদ্ধান্ত নয়, এটি মধ্যপ্রাচ্যের নতুন রাজনৈতিক বাস্তবতার ইঙ্গিত। প্রায় 1.5 মাস ধরে পারস্য উপসাগরে আটকে আছে বাংলাদেশি জাহাজ বাংলার জয়যাত্রা। শুক্রবার রাতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সব ধরনের বাণিজ্যিক জাহাজের জন্য হরমুজ প্রণালী উন্মুক্ত করার ঘোষণা দিলে নোঙর তোলে বাংলার জয়যাত্রা। কিন্তু হরমুজ প্রণালীতে এসে পার হওয়ার অনুমতি চাইলেও তা নাকচ করে দেয় ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। এবার সহ 3য় দফায় পার হতে গিয়েও শেষ পর্যন্ত ফেরত যাচ্ছে জাহাজটি। বিস্তারিত জানাচ্ছেন তৌফিকুল আশিক। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধে গত 2 মার্চ সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে থাকা বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জাহাজের খুব কাছে একটি তেলের ডিপোতে ইরানি ড্রোনের বিস্ফোরণ ঘটে। অল্পের জন্য রক্ষা পান বাংলার জয়যাত্রা জাহাজের 31 জন বাংলাদেশি নাবিক। এরপর থেকে নাবিকরা উদ্বিগ্ন সময় পার করছেন। পরিস্থিতি শান্ত হলে পরপর 2 বার হরমুজ প্রণালী পার হওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয় জাহাজটি। জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা মেরিন ট্রাফিকের তথ্য মতে, ইরান হরমুজ প্রণালী উন্মুক্ত করার ঘোষণা দেওয়ার পর শতাধিক জাহাজ একসাথে হরমুজ প্রণালীর দিকে এগোতে শুরু করে। এর মধ্যে ছিল বাংলাদেশের পতাকাবাহী জাহাজ এমভি বাংলার জয়যাত্রা। 37,000 টন সার নিয়ে দক্ষিণ আফ্রিকার কেপটাউনের দিকে যাত্রা শুরু করেছিল জাহাজটি। নতুন বাংলাদেশ গড়তে এল জুলফিকার স্টিল। বাংলার জয়যাত্রা আনুমানিক রাত 3টায় হরমুজ প্রণালী অতিক্রম করার কথা থাকলেও রাত 7:45টায় হুট করে ইরানের বাহিনীর পক্ষ থেকে বন্দরে ফিরে যাওয়ার নির্দেশ আসে। জাহাজের ক্যাপ্টেন শফিকুল ইসলাম খান জানান, নির্দেশ পাওয়ার পর তারা আবারও পারস্য উপসাগরে নিরাপদ আশ্রয় ফিরে যাচ্ছেন। এটি ছিল বাংলার জয়যাত্রার জন্য 3য় দফার ব্যর্থ চেষ্টা। এর আগে গত 11 মার্চ এবং যুদ্ধবিরতি শুরুর পর আরও একবার চেষ্টা করে অনুমতি মেলেনি।
আমরা বাংলার জয়যাত্রা জাহাজের সিফায়ার এই সংকটময় মুহূর্তে আল্লাহর উপর ভরসা করে ধৈর্য ও পেশাগত দক্ষতার সাথে সংকটময় পরিস্থিতি মোকাবেলা করছি। এদিকে মাত্র কয়েকদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শোক সমাবেশে বাংলাদেশে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদী আশ্বাস দিয়েছিলেন, ইরান বাংলাদেশকে ভাই হিসেবে মনে করে এবং বাংলাদেশের জাহাজগুলো দ্রুত ছেড়ে দেওয়ার ব্যবস্থা করবেন। কিন্তু এখন পর্যন্ত সেই আশ্বাসের প্রতিফলন দেখা যায়নি। বর্তমানে জাহাজটি সৌদি আরবের রাস আল খায়ের বন্দরে অপেক্ষা করছে। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মাঝে শান্তি চুক্তির দ্বার প্রান্তে রয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। দ্বিতীয় দফার আলোচনা শেষে এই চুক্তি হতে পারে। এর মাঝে হরমুজ প্রণালী খুলে দেওয়ার খবর বৈশ্বিক জাহাজ চলাচলে আসার আলো দেখা দিয়েছে। কিন্তু বাংলাদেশি জাহাজসহ অন্যান্য জাহাজকেও পার হওয়ার অনুমতি না দেয়ায় হরমুজ প্রণালী খোলা নিয়ে ধোঁয়াশা কাটছে না। মধ্যপ্রাচ্যের আকাশে বারুদের গন্ধ এখনও মেটেনি, কিন্তু রাজনৈতিক টেবিলে বইছে এক প্রলয়ঙ্কারী ঝড়। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কি নিজের পাতা জালেই নিজে আটকা পড়লেন? যে ইরানকে ধ্বংস করার শপথ নিয়ে তিনি ট্রাম্পের প্রশাসনকে যুদ্ধে টেনে এনেছিলেন, সেই ইরানই কি এখন মধ্যপ্রাচ্যের নতুন ভাগ্যবিধাতা হতে যাচ্ছে? ৭ এপ্রিল ইসরায়েলের সাধারণ মানুষ যখন মার্কিন হুঙ্কারে ইরানি সভ্যতা মুছে যাওয়ার স্বপ্নে বিভোর, ঠিক তখনই যেন বজ্রপাত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আকস্মিক ঘোষণা, ইরানের সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ওয়াশিংটন। যে হাতে অস্ত্র ছিল, সেই হাত এখন শান্তি চুক্তিতে সই করতে প্রস্তুত। নেতানিয়াহুর ৩ দশকের সাজানো ছক কি তবে এক নিমিষেই ধুলোয় মিশে গেল? ইরানি সংবাদ মাধ্যমগুলো প্রকাশ করেছে 10টি কঠিন শর্ত। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চলবে, হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজ থেকে ফি আদায় করবে তেহরান। অর্থাৎ যুদ্ধের পর ইরান দুর্বল হওয়া তো দূরের থাক, বরং তারা এখন আকস্মিক পরাশক্তি হিসেবে স্বীকৃত। যে হরমুজ প্রণালীকে ইসরায়েল ভয় পেত, তার চাবি এখন সরাসরি তেহরানের পকেটে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি কেবল যুদ্ধবিরতি নয়, এটি নেতানিয়াহুর রাজনৈতিক কেরিয়ারের এপিটাফ। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন বলছে, নেতানিয়াহু একাই এই যুদ্ধ শুরু করেছিলেন। লক্ষ্য ছিল ইরানের শাসন ব্যবস্থা উপড়ে ফেলা। কিন্তু বাস্তব চিত্র তার উল্টো। শাসকরা বহাল তবিয়তে, আর নেতানিয়াহুর মসনদ এখন টালমাটাল। ইসরায়েলিদের বলা হয়েছিল লেবাননের প্রতিরোধ যোদ্ধারা শেষ, তাদের নেতারা নিশ্চিহ্ন। কিন্তু উত্তর ইসরায়েলে প্রতিদিন যখন 200 ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ল, তখন স্পষ্ট হল গোয়েন্দা তথ্য আর বাস্তবতা এক নয়। লেবাননে পূর্ণ বিজয়ের যে গল্প নেতানিয়াহু শুনিয়েছিলেন, তা এখন কেবলই এক হাস্যকর বিভ্রম। হিজবুল্লাহ এখন আরও সংহত এবং শক্তিশালী। নিজের দেশেও এখন খলনায়ক হওয়ার পথে ঈশ্বরের দূতখ্যাত এই নেতা। জনমত জরিপে তার জনপ্রিয়তা তলানিতে। সরকার গঠনের জন্য প্রয়োজনীয় 61 আসন দূরে থাক, 50টি পাওয়াই এখন দুষ্কর। ডানপন্থী ভোটারদের যে সমর্থন তাকে টিকিয়ে রেখেছিল, সেই আস্থার দেওয়ালে এখন বড় বড় ফাটল ধরেছে। হারমান মেলভিলের সেই বিখ্যাত উপন্যাসের ক্যাপ্টেন আহাবের মতো নেতানিয়াহুও তার শত্রু ইরানকে ধ্বংস করার নেশায় উন্মত্ত ছিলেন। কিন্তু তিমির আঘাতে যেমন জাহাজের সলিল সমাধি হয়েছিল, ইরানের বিরুদ্ধে এই ছায়াযুদ্ধ কি নেতানিয়াহুর দীর্ঘ রাজনৈতিক জীবনের সলিল সমাধি ঘটাতে যাচ্ছে? প্রশ্নটি এখন আর তাত্ত্বিক নয়, বরং সময়ের অপেক্ষা মাত্র। শান্তি আলোচনার প্রস্তাব দিয়েও কি শেষ রক্ষা হবে, নাকি নিজের গদি বাঁচাতে লেবাননে আবারও বোমাবর্ষণ শুরু করে পরিস্থিতি ঘোলাটে করবেন তিনি? ইতিহাস সাক্ষ্য দেয়, দেওয়ালে পিঠ থেকে গেলে নেতানিয়াহু বিপজ্জনক হয়ে ওঠেন। তবে এবারের দাবার খেলায় রাজপথ আর রণপথ উভয় দিকেই কি কিস্তিমাত হয়ে গেলেন এই ঝানু রাজনৈতিক? উত্তরটা লুকিয়ে আছে হোয়াইট হাউস আর তেহরানের পরবর্তী পদক্ষেপে।